সুপ্রিম কাউন্সিল সদস্য আক্তার ইকবাল টিয়া, মঞ্চে উপস্থিত রাষ্ট্র সংঘের সেক্রেটারি কবিরউদ্দিন সুইট এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রাষ্ট্রসংঘের সকল স্তরের নেতা এবং কর্মীবৃন্দ এবং যশোরের সংগ্রামী জনগণের একাংশ সকলকে আমি সালাম জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে আমাদের বক্তাদের মুখ থেকে জানতে পেরেছেন যে আজকে আমাদের আলোচ্য বিষয় হল বিপ্লবোত্তর, আগস্ট বিপ্লবোত্তর জনগণের দায়, অর্থাৎ জনগণের কিছু দায় আছে, জনগণের কিছু কাজ আছে। বিপ্লব হলো, এরপরে একটি সরকার হয়েছে, এই সরকারেরই সব দায় না, জনগণেরও দায় রয়েছে। যেমন এই সরকার নিজে নিজে আসেনি, এই সরকারকে সরকার বানিয়েছে জনগণ, তার মানে প্রধান দায় হচ্ছে জনগণের। এখন আমাদের একটা জিনিস বোঝা দরকার যে রাষ্ট্র এবং সমাজ এই দুটোর মধ্যে কে গুরুত্বপূর্ণ, কার দায় কতটুকু, রাষ্ট্র কি এবং সমাজ কি, আর সরকার কি এবং রাজনৈতিক দল কি, এই চারটে বিষয় আমরা সবসময় গোলায় ফেলি। বন্ধুগণ, আমাদের বিগত 16 বছরের সরকার এমন ভাবে নিজেদেরকে উপস্থাপন করেছিল এবং এমন সব বয়ান তারা হাজির করেছিল যে বিগত রাষ্ট্রবিজ্ঞান আমরা যা জানতাম সব ভুলে গিয়েছিলাম। তারা বলছিল যে রাষ্ট্র হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকার। ওই যে একজন চোর পুলিশ অফিসার ছিল না, বেনজির, সে বলতো রাষ্ট্র সার্বভৌম, সকল ক্ষমতার ঊর্ধ্বে, কিন্তু এটা সর্বৈব মিথ্যে কথা। একটি রাষ্ট্রে সার্বভৌম ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ। আসলে এই সমগ্র বিশ্ব জগতের সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। কিন্তু জনগণকে যখন আমরা বলি যে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী, তাহলে কি আল্লাহ যে সার্বভৌম তার সাথে সাংঘর্ষিক হয়? এক অর্থে হয়, আর এক অর্থে হয় না। কিভাবে হয়, কিভাবে হয় না, এইটা আমাদের একটু বলতে হবে, কেননা আমাদের সমাজটা বুঝতে হবে। বন্ধুগণ, এই জন্যই সমাজটা বুঝতে হবে যে রাষ্ট্রর আগে সমাজ, সমাজ রাষ্ট্র বানায়, তাই রাষ্ট্র সমাজের অধীন। এখন আপনারা জানেন যে আজকের যে দুনিয়া, এই দুনিয়াটাকে আমরা বলি গণতান্ত্রিক দুনিয়া, যার আসল নাম, যার অর্থনৈতিক কিতাবী নাম হচ্ছে পুঁজিবাদী দুনিয়া। এই পুঁজিবাদী দুনিয়া পৃথিবীতে আসার আগে পৃথিবীতে যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল তাকে আমরা বলতাম সামন্ততান্ত্রিক। তখন রাষ্ট্র গড়ে ওঠেনি, সেজন্য আমরা বলতাম সামন্ততান্ত্রিক সমাজ। এই সামন্ততান্ত্রিক সমাজের ভিতরে তিনটে উপাদান ছিল। একটা ছিল রাজা, একটা ছিল পোপ, আর একটা ছিল জনগণ। এই রাজা এবং পোপ, তারা কখনো রাজা কখনো পোপ, তারা শাসকের ভূমিকায় থাকতো। কাদের শাসন করত? জনগণকে। তাহলে রাজা বা পোপ ছিল শোষক শ্রেণী, আর জনগণ ছিল শাসিত শ্রেণী। এই রাজা বা পোপ, সে যে শাসক, একে কে শাসক বানিয়েছে? তখন কিন্তু পৃথিবীতে ভোট আসেনি, ভোট সিস্টেমই আসে। তখন এই রাজা বা পোপ, তারা বলতো রাজা বা পোপ আল্লাহর প্রতিনিধি, ঈশ্বরের প্রতিনিধি। এই জন্য যেমন পোপতন্ত্র এসে বলে আল্লাহর পুত্র যিশু, আর যিশুর সন্তানেরা হচ্ছে পোপ, তাই পোপ রাষ্ট্র চালাবে এবং এর মধ্যে দিয়ে আল্লাহর শাসন প্রতিষ্ঠিত হবে। আর রাজা বলতো আল্লাহ তাকে রাজা বানাই, সেই রাজা হয়, তার মানে রাজা আল্লাহর মনোনীত। তাই সেই পোপতান্ত্রিক বা রাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে রাষ্ট্রের নীতিমালা, সেখানে বলা হতো কিং ক্যান ডু নো রং, রাজা কোনো ভুল করতে পারে না। ওইটা কিন্তু আমাদের সমাজেও আছে। ওই যে জনৈক চুপ্পু সাহেব আছে না, প্রেসিডেন্ট, উনি যা করবেন সেটাই কিন্তু আইন, কেননা উনি রাজা। কিং ক্যান ডু নো রং, উনি যদি একটা কথা বলেন তাহলে সেটা আইন, কেননা রাজা কোনো ভুল করতে পারে না। এটা ওই সামন্ত সমাজ থেকে বয়ে আসে। এখন সামন্ত সমাজে বলা হচ্ছে রাজা হচ্ছে
ঈশ্বর যারা রাজা বানায় সেই রাজা হয়, তার মানে রাজা আল্লাহর মনোনীত। আর পোপতন্ত্রে বলা হচ্ছে আল্লাহর পুত্র যিশু এবং যিশুর রক্তের ধারা হচ্ছে পোপ। সুতরাং পোপের শাসন মানে হচ্ছে আল্লাহর শাসন। এখানে জনগণের কিছুই করার ছিল না। এই পোপতান্ত্রিক বা রাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা পৃথিবীতে হাজার হাজার বছর ধরে বিরাজমান ছিল। আমরা তাকে বলতাম সামন্ততান্ত্রিক সমাজ। তাই সামন্ততান্ত্রিক সমাজের মৌল চাবিকাঠি ছিল ধর্ম। বন্ধুগণ, এখানে জনগণ নিষ্পেষিত হতো। এই নিষ্পেষিত জনগণ বিদ্রোহ করতে পারত না। তারা যদি বিদ্রোহ করত, তাহলে সেই বিদ্রোহ রাজা হয়ে বা পোপের বিরুদ্ধে করতে দেয় সেই বিদ্রোহ হয়ে যেত আল্লাহর বিরুদ্ধে। তাই আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করলে তার জন্য নরক অবধারিত। দুনিয়াতে না খেয়ে থাকলাম, দুনিয়ার পরে অনন্ত জীবন, সেখানেও না খেয়ে থাকতে হবে। তাই মানুষ শত নির্যাতন, শত বঞ্চনা, শত অভাব, শত দারিদ্র, শত অপমানের পরেও সামন্ত প্রভুদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারত। এটা একটা কঠিন বাস্তবতা ছিল। এই বাস্তবতার বিরুদ্ধে পৃথিবীতে প্রথম বিদ্রোহ হয়েছিল, বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু বড় মোটা দাগের যে বিদ্রোহ, এটা হয়েছিল ইংল্যান্ডে। ইংল্যান্ডে শিল্প কলকারখানা গড়ে উঠেছিল এবং সেই কলকারখানায় শ্রমিক সৃষ্টি হয়েছিল। সেই শ্রমিকরা যা উৎপাদন করতো তার রক্ত ঘামিয়ে সমস্ত উৎপাদনের মালিক হয়ে যেত ওই শোষকরা। ফলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। আপনারা জানেন যে এই ইংল্যান্ড একসময় আমাদের এই বাংলার থেকেও দরিদ্র রাষ্ট্র ছিল। ইংল্যান্ডের এক ভাগ্যহত লোক, তার নাম ছিল লর্ড ক্লাইভ। উনি ভাগ্যের সন্ধান, উনি এর আগে 3 বার আত্মহত্যা করতে চেয়েছিলেন। তারপর তিনি ভাগ্যের সন্ধানে ভারতে আসেন এবং পরবর্তীতে তারা ভারত জয় করে এবং ভারতে 190 বছর ইংরেজরা শাসন করে। এবং সেই ক্লাইভরা প্রথম ভারতবর্ষে ঢুকেছিল কিন্তু এই বাংলাদেশ এবং পরাজিত করেছিল নবাব সিরাজউদ্দৌলাকে। নবাব সিরাজ একজন সামন্ত শাসক ছিল। তো নবাব সিরাজকে পরাজিত করেই ইংরেজরা এখানে প্রবেশ করে। প্রশ্ন হচ্ছে যে সারা ভারতবর্ষ তো বিশাল এরিয়া, ইংরেজরা বাংলা দিয়ে ঢুকতে পারলো কেন? বন্ধুগণ, এটা হচ্ছে বাংলার সমাজের আলোচনা করলে বোঝা যাবে বাংলার মানুষ কি জিনিস। এখান থেকেই ঢোকা গিয়েছিল। আপনারা জানেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন ভারতবর্ষে এসেছিলেন এই বাংলা দিয়ে ঢুকেছিল। তাদের চরিত্র বোঝা যাবে, সেই আলোচনায় আমরা এখন যাচ্ছি না। এই বাংলা লুট করেই ইংল্যান্ডের ম্যানচেস্টারে শিল্প বিপ্লব হয়েছিল এবং সেখানে যখন ক্লাইভরা বাংলায় এসেছিল তখন মুর্শিদাবাদে নবাবদের বাড়ি ঘর দেখে বিস্ময়ে তাকিয়ে থাকতো। এমনও জীবন হয়, এমনও বাড়ি হয়, যেমন আজকে আমরা ইউরোপে গেলে একটা বাড়ি ঘর দেখে অবাক হয়ে যায়, কি বিলাস, কি জীবন। তার মানে এমন একটা অর্থে প্রাচুর্যপূর্ণ জায়গা ছিল এই বাংলা। সেই ইংল্যান্ড আমাদেরকে শোষণ করে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয় এবং তারা আধুনিক রাষ্ট্র তৈরি করে এবং সেখানে প্রথম এই বিপ্লবটা হয়েছিল সামন্তবাদের বিরুদ্ধে। অলিভার ক্রomwell নামক একজন নেতা, তার নেতৃত্বে সেখানে বিপ্লব হয়েছিল। অল্প কিছুদিন তারা ক্ষমতায় ছিল এবং এরপরে যখন অলিভার ক্রomwell মারা যায় তারপরও সেখানে যারা ক্ষমতায় ছিল, কিন্তু এরপরে আবার একটা কাউন্টার বিপ্লব হয়েছিল, তাকে আমরা বাংলায় বলি প্রতি বিপ্লব। এই প্রতি বিপ্লবের মধ্য দিয়ে আবার বুর্জোয়াদেরকে ক্ষমতা থেকে সরাই দেওয়া হয়, আবার রাজতন্ত্র ক্ষমতায় আসে এবং এই রাজতন্ত্র ক্ষমতায় এসে কবর থেকে অলিভার ক্রomwellের হাড়গোড় তুলে এনে ফাঁসি দেয় এবং ইতিহাসে নজির স্থাপন করে যে রাজার বিরুদ্ধে লড়াইয়ের পরিণতি কবর থেকে তুলে এনে হাড়ে ফাঁসি দেওয়া হচ্ছে। তাই কেউ রাজার বিরুদ্ধে আর লড়ে। এরপরে ইংল্যান্ডের ঘটনা সপ্তদশ শতাব্দীতে। এরপরে অষ্টাদশ শতাব্দীতে 1700 সালের মাঝামাঝি এসে ফ্রান্সে একটি বিপ্লব হয়, সেটার নাম হচ্ছে ফরাসি বিপ্লব। রাজা ষোড়শ লুইকে উৎখাত করে সেখানে এই বুর্জোয়া শ্রেণী ক্ষমতায় আসে এবং সামন্ততন্ত্রের পতন ঘটে। এই পতনটা এমনি ঘটেনি, অর্থাৎ এই যে হাজার হাজার বছর ধরে মানুষের রক্ত শোষণ করে সমাজের একটা মাইনর শ্রেণী, তারা বৃত্ত বৈভব এবং বিলাসিতার চরমে ছিল, আর কোটি কোটি মানুষ নিষ্পেষিত হয়ে পশুর মতে
শেয়াল কুকুরের মতো মানবতার জীবনযাপন করত। এভাবে চলতে পারে না। তাই প্রথম এই অবস্থা থেকে মুক্তির জন্য কাজ করেছিল ফ্রান্সের শিল্পী, সাহিত্যিক, কবি, লেখক, দার্শনিক, বুদ্ধিজীবী শ্রেণীর মধ্যে প্রথম এই অবস্থা ক্রিয়া করে। তারই প্রেক্ষিতে মন্টেস্কু নামক একজন দার্শনিক, ভলতেয়ার নামক একজন দার্শনিক, রুশো নামক একজন দার্শনিক, এরা তখন বিভিন্ন চিন্তা সমাজে হাজির করতে থাকে। কিভাবে নিপীড়িত মানুষের মুক্তি হবে, কিভাবে এই আল্লাহর প্রতিনিধি, এই যে আল্লাহর প্রতিনিধি বা আল্লাহর মনোনীত পুরুষ, এর হাত থেকে কিভাবে মুক্তি হবে, এই নিয়ে তারা গবেষণা করে মানুষের সামনে পথ দেখায়। তারা বলে যে অবশ্যই আল্লাহ মানুষের শোষণ করতে পারেন না, নিশ্চয় আল্লাহ তার প্রতিনিধিকে মানুষকে শোষণ করতে পারেন না, নিশ্চয় আল্লাহ মানুষের জন্য মানবতার জীবনযাপন দিতে পারেন না। তাহলে আল্লাহর নামে এই সমস্ত প্রভুরা, এই রাজা বাপ মানুষকে শোষণ করছে। তাহলে ওনারা বললেন যে সুতরাং আল্লাহর মনোনীত, আল্লাহ যাকে রাজা বানায় সেই রাজা হয়, বা ঈশ্বরের পুত্র যিশু তার রক্ত দ্বারা শাসন করবে, এটা হবে না। নতুন চিন্তা পৃথিবীতে আছে। সেই চিন্তাটা কি? সেই চিন্তা হলো এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আল্লাহ, আর এই সমগ্র কায়নাত, এই সমগ্র মাখলুকাতকে আল্লাহ দেখভালের জন্য সমগ্র প্রাণী জগতের ভিতরে সর্বশ্রেষ্ঠ প্রাণী সৃষ্টি করেছেন আল্লাহ, সেটা হচ্ছে মানুষ। এই মানুষকে তাই বলা হয় আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, অর্থাৎ আল্লাহর হয়ে মানুষ কাজ করবে। তাহলে আল্লাহর হয়ে সে কোথায় কাজ করবে? কাজ করবে এই মানুষের মধ্যে কোনো মানুষ যেন কোনো মানুষকে না ঠকাতে পারে। শুধু তাই না, তারা বলছে এই সমগ্র মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে মানুষ সৃষ্টির আগে। কেন? যে এই মাখলুকাতরা পৃথিবীতে যে এমন এক পরিবেশ সৃষ্টি করবে যেখানে এই হোমো সাপিয়েন্স, এই মানব জাতি বসবাসের উপযুক্ত পরিবেশ তৈরি হবে এবং মানুষ সেখানে বসবাস করতে পারবে। তাই পবিত্র কিতাবে শিক্ষা দেওয়া হচ্ছে সমগ্র প্রাণীকুলকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, মানুষের মঙ্গলে, মানুষের বসবাসের উপযুক্ত দুনিয়া সৃষ্টির জন্য। তাই আল্লাহ বলছে মানুষ হচ্ছে তার প্রতিনিধি, তার খলিফা। তার কাজ হচ্ছে আল্লাহর হয়ে সমস্ত মাখলুকাতের হক নিশ্চিত করা, সমস্ত মাখলুকাতের হক প্রপারলি তার কাছে পৌঁছে দেওয়া। মানুষের শোষণ তো দূরের কথা, একটা প্রাণ প্রকৃতির হক থেকেও বঞ্চিত করা যাবে না। এর প্রেক্ষিতে তাহলে প্রশ্ন হচ্ছে রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্র শাসক কিভাবে নির্ধারিত হবে? আবার যা ক্রুশরা বললেন রাষ্ট্রের শাসক নির্বাচিত হবে মানুষের চরমতম অভিপ্রায়ের মধ্য দিয়ে। মানুষের চরমতম অভিপ্রায় কি, কিভাবে সেইটা পুঞ্জীভূত হয়ে একজন ব্যক্তিকে শাসক বানাবে? তখন আবার ফরাসি দার্শনিকরা একটা পথ বদলালেন, তার নাম হচ্ছে গোপন ভোট। অর্থাৎ গোপন ভোটের মধ্য দিয়ে মানুষ তার প্রতিনিধিকে শাসক হওয়ার অনুমতি দেবে। তাহলে ভোটটা কি? ভোট হচ্ছে স্বয়ং আমার ভোটটা কি, স্বয়ং আমাকেই শাসন করবেন যিনি, তাকে আমি মনোনীত করলাম একটি ভোট। এ কারণে ভোটিং সিস্টেমে বলা হলো ভোট হচ্ছে পবিত্র আমানত। পবিত্র আমানত। বন্ধুগণ, আমি আপনাদের সামনে ব্যাখ্যা করছি সমাজ কি তা বোঝার জন্য। সমাজ মানে মানুষ, মানুষের সমাজ। এই মানুষ কিভাবে রাষ্ট্র বানাবে আমি সেই দিকে যেতে চাচ্ছি। আমরা তথাকথিত জনসভা করছি না, আবার সেমিনার রুমের ভাব গম্ভীর একটা গুরুগম্ভীর সেমিনারও আমরা করছি না। আমরা সেমিনার এবং জনসভার মাঝামাঝি একটা জায়গায় এসে আমাদের ল্যাঙ্গুয়েজটা তৈরি করতে হচ্ছে, ভাষাটা তৈরি করতে হচ্ছে, যেটা গুরুগম্ভীরও হবে না, আবার খেলো মেঠো বক্তৃতাও হবে না। আপনাদেরকে একটু বুঝে আমরা যেতে চাই। সেটা হচ্ছে যে এই সমাজে মানুষ গোপন পদ্ধতিতে, সে গোপন ব্যবস্থার মধ্যে দিয়ে তার ভোটটা দেবে। সেই ভোটের মধ্য দিয়ে নির্বাচিত ব্যক্তিরা সরকার গঠন করবে, আর সেই সরকার রাষ্ট্র চালাবেন কিভাবে? তার ইচ্ছা মতো না, সে রাষ্ট্র চালাবে এই প্রকৃতির যে গ্রামার আছে, এই প্রকৃতির গ্রামার পাওয়া যায় পবিত্র কিতাবে, আল্লাহর সৃষ্ট কিতাবে। অর্থাৎ সেই কিতাবের স্পিরিটে মানুষের সংবিধান রচনা হবে, সেই সংবিধান অনুযায়ী রাষ্ট্র চালাবে। মানুষের হক তো দূরের কথা, কোন প্রাণী, পশু, ব্যাকটেরিয়া, জীব, অনুজীবের হক থেকেও যেন কেউ বঞ্চিত না হয়। এই হচ্ছে ভোটিং পদ্ধতি। তাহলে আপনি কাকে ভোট দিবেন? এই পবিত্র আমানত কাকে দিবেন?
আপনি তো তাকেই দেবেন যে আপনাকে শাসন করবে। কিন্তু যদি আপনি একটা জানোয়ারকে ভোট দিয়ে দেন, আপনার পরিচিত তাই, আপনার তথাকথিত পছন্দের নেতা তাই, আপনার প্রতিবেশী তাই, অথবা মস্তান চোখ রাঙিয়েছে তাই, অথবা একটা সিঙ্গারা দিয়েছে তাই, এরকম শেয়াল কুকুরকে তাই ভোট দেবেন? যদি শেয়াল কুকুরকে ভোট দেন, পার্লামেন্ট শেয়াল কুকুরই ভরে যাবে। এই পার্লামেন্টের দিয়ে শেয়াল কুকুররা সবকিছু জানোয়ারের মতো খাবে, এমনকি আপনাকেও খাবে। গত 17টা বছর কতগুলো শেয়াল কুকুর আমাদেরকে এইভাবে খুবলে খুবলে খেয়েছিল। আমি বলবো 53 বছর খেয়েছে। বন্ধুগণ, তাই এই শেয়াল কুকুরদের হাত থেকে মুক্তি পেতে হলে মানুষ কি, মানুষের দায় কি, মানুষকে আল্লাহ কেন পয়দা করেছেন এবং এই বিশ্ব প্রকৃতির প্রতি মানুষের কি দায়িত্ব দিয়েছেন আল্লাহ, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। তাই মানুষ তার এই গোপন ভোট, তাকে বলা হয় পবিত্র আমানত, এই আমানত যাকে তাকে দেবে না। সামনে ভোট আসবে, আমরা যাকে তাকে দেব না। আমরা দেখবো যে ব্যক্তিটা দাঁড়িয়েছে ভোটে, সে আদৌ মানুষ কিনা, তার ন্যায় অন্যায় বোধ আছে কিনা, তার ইনসাফ জ্ঞান আছে কিনা, সে দণ্ডবাদী কিনা, সে মানুষকে বড় লোক ছোট লোক করে দেখে কিনা, সে মানুষকে হিন্দু মুসলিম করে দেখে কিনা, সে মানুষকে সংখ্যালঘু সংখ্যাগুরু এইটা দিয়ে বিচার করে কিনা, নাকি সে সমস্ত মানুষ আল্লাহর পবিত্র আশরাফুল মাখলুকাত এইভাবে দেখে কিনা। এইসব বিচার করবে একজন ভোটার, একজন ভোটার। তাই প্রথম যুগে যে সে ভোটার ছিল না, ভোটার হওয়ার জন্য যোগ্যতা লাগতো, কিন্তু আজকে আমাদের ভোটার হওয়ার জন্য যোগ্যতা লাগে না, 18 বছর হলেই ভোটার। তো এই ভোটারের যা হওয়া তাই হচ্ছে। তো আমরা দেখলাম যে ভোটের মাধ্যম দিয়ে তাদের নেতা নির্বাচিত হবে এবং সেই নেতা জনগণকে, রাষ্ট্রকে পরিচালনা করবে। এই ব্যবস্থাটা সামন্তবাদী সমাজের পরে বুর্জোয়া ব্যবস্থায় আসলো এবং এই বুর্জোয়ারা যখন আসলো বিপ্লব করে এসেছিল। এর আগেও সমাজ পরিবর্তন হয়েছে, আদিম সমাজ থেকে দাস সমাজ, দাস সমাজ থেকে সামন্ত সমাজ, এগুলো বিবর্তনের ধারায় এসেছে। একে ইংরেজিতে বলা হয় ইভলিউশন। কিন্তু ফরাসি বিপ্লবটা হয়েছিল বিপ্লবের মধ্য দিয়ে, এটাও পরিবর্তন। ইভলিউশনেও পরিবর্তন হয়, রেভলিউশনেরও পরিবর্তন হয়। ইভলিউশনের পরিবর্তনের মধ্য দিয়ে আমূল পরিবর্তন করা যায় না, মানুষ তার সচেতন প্রায় দিয়ে পরিবর্তন করতে পারে না। কিন্তু যদি রেভলিউশন হয়, বিপ্লব, তাহলে পরিবর্তন করার অধিকার মানুষ নেয়। ফলে তখন সে পরিবর্তন করে তার সচেতন প্রয়াস দিয়ে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে গত জুলাই মাসে যে গণহত্যা হয়ে গেল এবং তারই প্রেক্ষিতে 5 তারিখে যে ঘটনাটা ঘটলো, এটা কি? কেউ বলছে গণ অভ্যুত্থান, কিন্তু আমরা বলছি এটা বিপ্লব। এটা বিপ্লব, রক্তক্ষয়ী বিপ্লব। বিপ্লব মানে আমূল পরিবর্তন। বিপ্লব মানে মানুষ তার সমস্ত ক্ষোভ নলছে পাল্টে ফেলবে, আমূল পরিবর্তন করবে। এটা 1971 আমরা বিপ্লব করেছিলাম। তাই পাকিস্তানি সংবিধান লাথি মেরে ফেলে দিয়েছিলাম। পাকিস্তানি কারোর কাছে আমরা শপথ পাঠ করিনি, আমরা আমাদের সংবিধান রচনা করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা 1971 স্বাধীন হতে পারিনি। 1971 আমরা স্বাধীন ছিলাম মাত্র 25শে মার্চ। 1971 সালের 25শে মার্চ রাত থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত আমরা স্বাধীন ছিলাম। বন্ধু ভাই, 1971 25শে মার্চ থেকে 1971 3রা ডিসেম্বর আমরা এই সময়টাই পর্যন্ত স্বাধীন ছিলাম। এরপর আমরা স্বাধীন হয়নি। 3রা ডিসেম্বরে আমাদের এই মুক্তিযুদ্ধের নেতা হয়ে গিয়েছিল ভারত, আর 25শে মার্চ থেকে 3রা ডিসেম্বর এই মুক্তিযুদ্ধের নেতা ছিল বাংলাদেশের সেনাবাহিনীরা, যারা 8টি সেক্টর গঠন করেছিল, তাদের সর্বাধিনায়ক ছিল জেনারেল উসমানী। আর এই যুদ্ধ শুরু হয়েছিল জেনারেল জিয়াউর রহমানের, মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্যে। এর আগে দীর্ঘ মুক্তির সংগ্রামে আমাদের অসংখ্য নেতা লড়াই করে বিপ্লবী পরিস্থিতি তৈরি করেছিলেন। তার মধ্যে মাওলানা ভাসানী, তার মধ্যে শেখ মুজিবুর রহমান, তারা প্রত্যেকেই এই সমাজ বদলের জন্য লড়াইটা করেছিলেন। কিন্তু চূড়ান্ত লড়াই তারা থাকতে পারেননি। প্রতিটা মানুষের একটা সীমাবদ্ধতা আছে, জগতের প্রতিটা বস্তুর একটা ইলাস্ট্রিসিটি আছে। আপনারা জানেন, পানি একটা তরল পদার্থ, তাকে তাপ দিলে গরম হয়, কিন্তু তার ইলাস্ট্রিসিটি হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সে গরম হতে পারে, তারপরে সে বাষ্প হয়ে যায়। আবার যদি হিমাঙ্ক নিয়ে আসেন, তাহলে সে ঠান্ডা হতে থাকে, এরপরে জমতে থাকে এবং এর একটা ইলাস্ট্রিসিটি আছে।
জিরো দিতে গেলে সে আর কি হয় না, বরফ হয়ে যায়। প্রত্যেকটা বস্তুর একটা ইলাস্টিসিটি আছে, আমাদের জীবনের একটা ইলাস্টিসিটি আছে। একটা সময় যে আমি মরে যাবো, একটা গাছ লম্বা হতে থাকে, হতে হতে একটা পর্যায়ে যে আর বাড়ে না। একটা বিল্ডিং আপনি বানাচ্ছেন, চকচক করছে, কিন্তু একটা সময় যে তার পলেস্টার খসে পড়বে, তার ইটে নোনা ধরবে, বিল্ডিংটা ধ্বংস হয়। সবকিছুর একটা ইলাস্টিসিটি আছে, মানুষের জ্ঞানেরও ইলাস্টিসিটি আছে, মানুষের দৈহিক ক্ষমতারও ইলাস্টিসিটি আছে, একটা আন্দোলন লড়াই সংগ্রামেরও একটা ইলাস্টিসিটি আছে। তাই আমাদের যে সমস্ত নেতারা স্বাধীনতার জন্য পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই ভাসানী শেখ মুজিবুররা তারা ওই 25শে মার্চের পরে যে আর সাসপেন্ড করতে পারেননি। তারা কেউ আত্মসমর্পণ করেছিলেন, কেউ ভারতে অন্তরীণ হয়েছিলেন। তখন মানুষের পরে যুদ্ধ চেপে বসেছে, মানুষের কিছু করার ছিল না, হয় মরো নাই পাশে। এমন একটা সময় সব থেকে বিপদগ্রস্ত ছিল পাকিস্তানের সেনাবাহিনীর, বাঙালি সেনাবাহিনীরা। কেন? এই যুদ্ধ ফল করলে হয়তো বাংলার কিছু রাজনৈতিক নেতার জেল টেল হতে পারে, কিন্তু বাঙালি যারা সেনাবাহিনীর লোক ছিল, এদের সব কোর্ট মার্শাল হতো, ফায়ারিং স্কোয়াড হতো। তাই এদের সামনে হয় স্বাধীনতা নাই মৃত্যু, এর মাঝখানে কোনো জায়গা ছিল না। সে কারণেই সেদিন সেনাবাহিনীরা বিদ্রোহ করেছিল। এই বিদ্রোহের মধ্যে মহান নেতা, মহান সৈনিক মেজর জিয়াউর রহমান, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এগুলো ইতিহাস, এখানে অস্বীকার করার কিছু নেই। এবং তারই প্রেক্ষিতে ঐক্যবদ্ধ হয়েছিল গোটা সমাজ, গোটা জাতি, জীবন বাজি রেখে মুক্তির সংগ্রামের জন্য বুক পেটিয়ে দিয়েছিল। এবং সেই লড়াই তারা চালাইছিল 1971 সালের 3রা ডিসেম্বর পর্যন্ত। ভারতও চেয়েছিল পাকিস্তানটা ভেঙে যাক, কারণ তার শত্রু রাষ্ট্র পাকিস্তান ভেঙে যাক। সে কারণে বাংলাদেশে যারা পাকিস্তানের বিরুদ্ধে লড়ছিল, ওরা তাদেরকে মদত দিয়েছিল, কখনো কখনো পিছন থেকে কাভারিং ফাইট করেছিল। অর্থাৎ তারা চেয়েছিল এদের ঘাড়ে চড়ে পাকিস্তানকে ভেঙে দাও। এখানে দুটো চিন্তা কাজ করছিল। ভারত চাচ্ছিল তার শত্রু রাষ্ট্রকে ভেঙে দুর্বল করে দাও, আর আমি চাচ্ছিলাম আমার দেশটা স্বাধীন হোক। তাই শত্রু বন্ধু, অর্থাৎ পাকিস্তানের শত্রু ভারত আমার টাইমিং বন্ধু ছিল। কেন? সেও চেয়েছে পাকিস্তান ভেঙে যাক, আমি চেয়েছি পাকিস্তান ভেঙে বাংলাদেশ স্বাধীন হোক। তাই আমরা তার সাথে বন্ধুত্ব করেছিলাম। এই বন্ধুত্বের মানে ছিল না যে পাকিস্তান চলে যাবে আর ভারত এসে আমার ঘাড়ের পরে বসে সে দাদাগিরি করবে, শোষণ করবে পশ্চিম পাকিস্তানি শোষকদের মতো। না, এই চুক্তি আমাদের হয়নি। কিন্তু আমরা দেখলাম যুদ্ধ চলাকালে আওয়ামী লীগের একটা অংশ, যারা পলিটিক্যাল অংশ, তারা পাকিস্তানের ওই ইন্ডিয়ার শাসকের সাথে, ইন্দিরা গান্ধীর সাথে গোপন একটা চুক্তি করেছিল। তাকে বলা হয় গোপন 7 দফা চুক্তি। আপনারা গুগল করেন, গুগল সার্চ করে দেখেন গোপন 7 দফা চুক্তি। সেই গোপন 7 দফা চুক্তির মধ্যে লেখা হয়েছিল বাংলাদেশ পাকিস্তান থেকে ভেঙে যে আলাদা হবে, এই দেশের কোনো সেনাবাহিনী থাকবে না, এই দেশের কোনো প্রতিরক্ষা বাহিনী থাকবে না, এই দেশের নিজস্ব কোনো পররাষ্ট্র নীতি থাকবে না, এই দেশের পররাষ্ট্র নীতি নির্ধারণ করবে ভারত। এমনকি এই দেশের নিজস্ব মুদ্রা থাকবে না, এই দেশের আভ্যন্তরীণ প্রবলেম সলভ করার জন্য একটা মিলিশিয়া বাহিনী থাকবে, তার কোনো সেনাবাহিনী থাকবে না। এই গোপন চুক্তিতে সই করতে বাধ্য হয়েছিল তৎকালীন অস্থায়ী সরকারের প্রধান সৈয়দ নজরুল ইসলাম, এবং তিনি সই করে সেন্সলেস হয়ে গেছিলেন। কারণ উনি জানতেন নিজে এক কবর খুঁড়ে তার মধ্যে ঢুকে গেলাম, সেন্সলেস হয়ে গেছিলেন, কিছু করার ছিল না। কিন্তু আমাদের এই মুক্তিফল জেনারেল উসমানী সহ এই জেনারেলের এই সমস্ত চুক্তিভুক্তির ধার ধারেনি, তারা যুদ্ধ করেছে। এবং তার প্রেক্ষিতে এই সৈনিকদের সাথে এই দেশের খেটে খাওয়া শ্রমিক, কৃষক, সমস্ত মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করে, তারই মধ্যে দিয়ে বাংলাদেশ হয়। কিন্তু বাংলাদেশ যখন অনিবার্য হয়ে গেল, তখন ইন্ডিয়া দেখলো এখনই যদি আমরা এই মুভমেন্টের মাথায় দিয়ে না বসি, তাহলে এইটা সত্যকার স্বাধীন রাষ্ট্র হবে, তার মানে আর একটা ভারতের শত্রু রাষ্ট্র হবে, তার মানে আর একটা পাকিস্তান হবে। এইটা হতে দেওয়া যাবে। সেই কারণে তারা পশ্চিম ফ্রন্টের একটা যুদ্ধের মানে একটা গোলাগুলির ঘটনার পরে সওয়ার হয়ে তারা বাংলাদেশের এই মুক্তি ফৌজকে তারা দখলে নেয়, নিয়ে জেনারেল উসমানীকে সরাই দিয়ে ভারতের জেনারেল জগজিৎ সিং অরোরাকে এই ফ্রন্টে ইস্টার্ন কমান্ডের প্রধান করে দেওয়া হলো। যখন ইস্টার্ন কমান্ডের প্রধান করা হলো, তখন আমাদের মুক্তি ফৌজকে অস্বীকার করা হলো, আমাদের মুক্তি ফৌজরা আশা হলো, বেদনার্থ হলো, রক্তক্ষরণ হলো বুকের ভিতরে। কি হলো এটা? অর্থাৎ 3রা ডিসেম্বর থেকে এই মুক্তিযুদ্ধ ছিনতাই করে নিল ভারত। ফলে 16ই ডিসেম্বর তখন মুক্তিযুদ্ধ শেষ, যখন আত্মসমর্পণের প্রশ্ন, তখন সেই আত্মসমর্পণের অনুষ্ঠানে আমার এই সেনাবাহিনীর লোকেরা
বাংলাদেশে যারা রক্ত দিয়ে 30 লক্ষ মানুষ যে জীবন দিল, তাদের প্রতিনিধিরা ওখানে থাকতে পারলো না, সবই ভারতীয় সেনারা থাকবে। অর্থাৎ পাকিস্তান ভারতের কাছে আত্মসমর্পণ করল। আর ভারত তার খাতা কলমে লিখলো ভারত পাকিস্তান যুদ্ধের অবসান হয়েছে। অর্থাৎ এটা যে একটা মুক্তিযুদ্ধ ছিল, এটা ইতিহাস থেকে মুছে দেওয়া হলো। বলা হলো যুদ্ধটা চলেছিল ভারত পাকিস্তানের, তাই পাকিস্তান হেরে গেছে, ভারতের কাছে আত্মসমর্পণ করেছে। তার মানে 3রা ডিসেম্বরে আমরা আমাদের স্বাধীনতা হারিয়ে ফেললাম। ভারত দখল করলো। ভারত দখল করার পরে এইবার তখন তারা রাষ্ট্র বানালো, সেই রাষ্ট্র ওই তথাকথিত আওয়ামী লীগের নেতাদেরকে রাষ্ট্রের সব জায়গায় বসিয়েছে। আর তারাই একটা সংবিধান রচনা করছে, যে সংবিধান আমার দেশের মানুষ করে। এই সংবিধানে যে সমস্ত নীতিমালা আনলো, এটা আমার দেশের মানুষের জন্য না, এটা ভারতের স্বার্থ রক্ষা করা আর সমাজের কিছু উচ্ছিষ্টভোগী ওই শোষক শ্রেণীর স্বার্থ রক্ষা করে। সেই থেকে অর্থাৎ 16ই ডিসেম্বর থেকে 1971 সালের 3রা ডিসেম্বর থেকেই আমাদের নতুন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। সেই যুদ্ধ সর্বশেষ চূড়ান্ত বিজয় লক্ষ্য অর্জন করেছে গত 5 আগস্ট। সুতরাং এই বিপ্লবকে ছোট করে দেখার কিছু নেই। 1971 যুদ্ধের মধ্য দিয়ে আমরা পাকিস্তান থেকে মুক্ত হয়েছিলাম, কিন্তু ভারতের পেটের মধ্যে ঢুকে গিয়েছিলাম। আর 5 আগস্টের বিপ্লবে আমরা ভারত থেকে মুক্ত হয়েছি, আমরা স্বাধীন। বন্ধুগণ, এই স্বাধীনতা প্রতিহত করার জন্য চক্রান্ত চলছে। সেই চক্রান্ত হচ্ছে বর্তমান পরিস্থিতি। আমরা বর্তমান পরিস্থিতিতে দেখলাম ছাত্র জনতা সৈনিক এদের ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হলো 5 আগস্ট। এটার নাম বিপ্লব, তাই এই সরকারের নাম হবে বিপ্লবী সরকার। কিন্তু দুর্ভাগ্য আমাদের বাঙালি অতি আবেগী, তারা শুরু করে কিন্তু শেষ করতে পারে না। হুজুগে বাঙালি বেশিক্ষণ লড়াই চালিয়ে যেতে পারে না। আমার ঋতুর মতো, আমার প্রকৃতির মতো। শীতকালে বিপ্লবী হয়, গরমকালে নেতিয়ে পড়ে, বসন্তকালে কবি আষাঢ় মাসে ঘরে বসে থাকে। 2 মাস পর পর তার চেতনা পরিবর্তন ঘটে। এই হচ্ছে বাঙালির দুর্ভাগ্য। এই কারণে আমরা দীর্ঘমেয়াদী একটা লড়াই করতে পারি না। আমরা দেখলাম বিপ্লব হলো 17 বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে। 5 তারিখে বিপ্লব হলো, 6 গেল 7 তারিখ, তখনও বিপ্লবী সরকার গঠন হয়নি। 7 তারিখেই দুপুরের মধ্যেই বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল ঘোষণা দিয়ে দিল এখনই নির্বাচন চাই। এবং সেই দলের জেলা পর্যায়ের নেতারা এই জেলা প্রশাসকের ডিসির কাছে যে ডিসি আবার সব রাজনৈতিক দলের ডেকেছে, আওয়ামী লীগ আর 14 দল বাদে, কারণ তারা তো গণদুশ্মন, গণহত্যাকারী। আর ওই দলের নেতারা ডিসিকে বলছে 14 দলকে ডাকেননি কেন? জেলা প্রশাসককে বলছে আওয়ামী লীগকে ডাকেননি কেন? আওয়ামী লীগ তো এদেশের স্টেক হোল্ডার। বন্ধুগণ, ওই দিন বিকেলে এখানে আমাদের জনসভা ছিল। বাড়ির থেকে আসছি রিক্সায়, তখন আমি ইউটিউবে দেখতে পেলাম আমাদের একটি বড় দলের নেতা জেলা প্রশাসককে বলছে আওয়ামী লীগকে ডাকেননি কেন, তারা তো স্টেক হোল্ডার। আমার মাথায় রক্ত উঠে। আওয়ামী লীগ স্টেক হোল্ডার? খুনি, রেপিস্ট, টাকা পাচারকারী, জালিম, জালিমের বাচ্চা, এই আওয়ামী লীগ স্টেক হোল্ডার। এই দল বলছে এত গাদ্দারি, রক্ত এখনো মোছেনি, এখনো হাসপাতালে কাতরাচ্ছে আহত সন্তানেরা, এখনো প্রতিদিন একটা একটা করে লাশ বের হচ্ছে। 5 তারিখে বিপ্লব হলো, আর 7 তারিখে বড় দলের নেতা বলছে ডিসিকে আওয়ামী লীগকে ডাকেননি কেন? কি আশ্চর্য! গাদ্দারি কারে বলে? কিন্তু বন্ধুগণ, তারা ব্যাপক সমালোচনার শিকার হলো, তারা তাদের ভুল বুঝলো এবং তারা জনগণের কাছে এসে আবার এই সরকারকে বলেছে না, আমরা আপনাদের সময় দিলাম, আপনারা এই আবর্জনা পরিষ্কার করুন। ভালো লাগলো। আমিও এখানে এসে ওই দিন রাগে ক্ষোভে অনেক কথা বলেছিলাম সেই দলের নেতাদের সম্পর্কে। আমিও পরের বক্তৃতা এসে আমিও ক্ষমা চাইলাম। বন্ধুগণ, কথা হলো, আপনারা দেখেছেন পাকিস্তানের বর্বরতার কথা বলেন। একটা মানুষ মারা গেছে 5 তারিখে বিপ্লব, শেখ হাসিনা পালাই গেছে, আর ওই আশুলিয়ায় আপনি মানুষ মেরে সেই লাশ ভ্যানে উঠাচ্ছেন আকার বস্তার মতো করে, এবং সেই ভ্যানের পরে উঠে আপনি আগুন ধরাই দিলেন। এই দৃশ্য আমরা দেখছি। পুলিশের এফসি গাড়ির উপর থেকে একটা জীবন্ত মানুষকে, বাচ্চাকে টেনে হিসেবে কুকুরের লাশের মতো ফেলে দেওয়া হলো, এবং সেখান থেকে টান মেরে অনেক জায়গায় ফেলে দেওয়া হলো। আবার 2 জনে হাত পা ধরে টান মেরে রাস্তার ডিভাইডারের ওই পাশে ফেলে দিচ্ছে, যেন একটা মরা কুকুরের লাশ। এই ভিডিও ওই সন্তানের বাবা মাকে দেখতে হচ্ছে।
আমরা দেখলাম আপনি ইন্টারনেট বন্ধ করে দিয়ে শত শত মানুষকে হত্যা করে হাসপাতালে ফেলে গিয়ে রাতারাতি আপনি কবর দিয়ে দিয়েছেন। ইন্টারনেট বন্ধ, মা বাপ ভাই কেউ জানে না তার সন্তানের কি অবস্থা, ভাইয়ের কি অবস্থা বা স্বামীর কি অবস্থা। আপনি রাতারাতি কবর দিয়ে দিলেন। আজ আমরা লাশ খুঁজে পাচ্ছি না, গণকবর দিয়েছেন। এখনো আমরা দেখি যে একটা ছেলের 2 চোখ অন্ধ হয়ে গেছে, সে বলছে আমার মাকে দেখতে চায়। একটা ছেলে তার পা নেই, পা উড়ে গেছে, সে বলছে মা আমার পায়ের তলায় চুলকাচ্ছে। মা বলছে কোন পায়ের তলে চুলকাচ্ছে? বলছে না মা আমার ডান পায়ের তলে চুলকাচ্ছে। মা হাও করে কাঁদছে, বলছে বাবা তোর তো ডান পা নেই। বলছে ছেলে বলছে মা আমার ডান পা নেই, এটা তো আমি ভাবতে পারি না। তাই যেহেতু আমি কল্পনায় ভাবতে পারিনি আমার ডান পা নেই, সে কারণে আমার ডান পায়ে চুলকাচ্ছে, তুমি চুলকে দাও। এ হচ্ছে বাংলাদেশের অবস্থা। আর এখন আপনারা এখনই ক্ষমতা চাই, এখনই ভোট চাই, এখনই আপনারা রাস্তাঘাট দখল করে সাদা তোলা শুরু করেছেন। গাদ্দার কে? বন্ধুগণ, এক দেশের অভ্যন্তরে এই অবস্থা, অন্যদিকে আমরা পৃথিবীর সব থেকে দুর্ভাগা জাতি, যাদের প্রতিবেশী ভারতের মতো একটা নিকৃষ্ট রাষ্ট্র, যাদের প্রতিবেশী ভারতের মতো একটা নিকৃষ্ট রাষ্ট্র, যে রাষ্ট্রের প্রতিবেশী হয় তার দুঃখের জন্য আর কোনো কিছু করা লাগে না। আমরা দেখলাম আমাদের এই যে 15টা বছর আমাদের ঘাড়ের পরে এরকম এক তালিম বসিয়ে রেখেছিল ভারত। তাই এদেশের মানুষ ভারত বিরোধী। ভারত মানে ভারতের জনগণ নয়, ভারত মানে ভারতের ধর্মীয় সম্প্রদায়ের মানুষ নয়, ভারত মানে সাউথ ব্লক, ভারত মানে ভারতের পররাষ্ট্র নীতি, ভারত মানে ভারতের অর্থনীতি। এই নীতি দ্বারা আমাদেরকে শোষণ করা হয়। কিন্তু বন্ধুগণ, তারপরেও এটাই সত্য যে ভারত একটা রাষ্ট্র বানাতে পেরেছে, আমরা বাংলাদেশ একটা রাষ্ট্র বানাতে পারিনি 53 বছরেও। কিভাবে ভারত রাষ্ট্র বানাতে পেরেছে দেখুন। মোদির সাথে কংগ্রেসের সম্পর্ক কিন্তু দাগুড়ো, একজন আর একজনকে পারলে মেরে ফেলবে। কিন্তু বাংলাদেশ প্রশ্নে কোথায় আজ তাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মিটিং ডেকেছে, ভারতের সমস্ত রাজনৈতিক দল এক জায়গায় চলে গেছে এবং হাসিনার প্রশ্নে তারা সিদ্ধান্ত নিয়েছে হাসিনা যেহেতু ভারতের পক্ষের, তাই তাকে আশ্রয় দিতে হবে। কেউ বিতর্ক করেনি। এই যে কিছু কিছু প্রশ্নে গোটা রাষ্ট্র ঐক্যবদ্ধ, এটার নাম হচ্ছে রাষ্ট্র। বাংলাদেশ কি কোনো ব্যাপারে ঐক্যবদ্ধ? বাংলাদেশ কি কোনো ব্যাপারে ঐক্যবদ্ধ? বাংলাদেশ কোনো ব্যাপারে ঐক্যবদ্ধ। বাংলাদেশে আমরা একজনকে বলেছি বঙ্গবন্ধু, কিন্তু ইতিহাস হলো পৃথিবীতে বাংলায় প্রথম এই বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল এই যশোরের একজন মুসলিম নেতা মুন্সি মেহেরুল্লাহ। সেই নামটা ছিনতাই করা হয়েছে। এরপরে রাজপথে বঙ্গবন্ধুর আগে এই রাজপথে স্লোগান দেওয়া হয়েছিল ভাষা নিতে। যান আপনি ইউটিউবে যান, দেখুন, ইউটিউবে দেখুন, সার্চ করে প্রথম বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল ভাষা নিতে। এরপরে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু, তৎকালীন ডাকসু নেতা এই আপনার তোফায়েল আহমেদ ডাকসু থেকে বঙ্গবন্ধু উপাধি দিলেন এবং এক ডাকসু বঙ্গবন্ধু উপাধি দিলেন। পরের ডাকসু নেতা মুজাহিদুল ইসলাম সেলিম, সিপিবি নেতা বেঁচে আছে এখনো, জিজ্ঞেস করেন, গুগল সার্চ করেন। এই মুজাহিদুল ইসলাম সেলিমরা এসে আবার বঙ্গবন্ধু উপাধি কেড়ে নিলেন। কেন? উনি জনগণের উপরে লাল ঘোড়া নীল ঘোড়া ফুটিয়ে দিয়েছিলেন। তাহলে কোন প্রতিষ্ঠান যদি একটা উপাধি দিয়ে থাকে, সেই প্রতিষ্ঠানের পরবর্তী নির্বাচিত প্রতিনিধিরা সেই উপাধি যদি আবার কেড়ে নেয়, তাকে আর সেই উপাধি ব্যবহার করতে পারে? নোবেল কমিটি যদি কোনো কারণে আজকে প্রফেসর ইউনুসের নোবেল কেড়ে নেয়, প্রফেসর ইউনুসকে আর কখনো বলতে পারবেন যে আমি নোবেল বিজয়ী? আমরা কেউ বলতে পারবো নোবেল বিজয়ী ইউনুস? না। তাহলে কি হলো? বঙ্গবন্ধু শব্দটার কি হলো? জাতির পিতা শব্দটার কি হলো? জাতির পিতা শব্দ প্রথম এই উপাধিটা ভাষানিকে দেওয়া হয়েছিল, গুগল করে দেখি কি হলো। কোনো ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধতা নেই। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে? আমরা এই ব্যাপারে ঐক্যবদ্ধ। বাংলাদেশের কোনো একটা ব্যাপারে এই জাতি ঐক্যবদ্ধ না। যে কোনো একটা আন্তর্জাতিক যে কোনো ঘটনায় আপনি দেখবেন বাংলাদেশের অর্ধেক মানুষ এই দিকে, তার একদল অর্ধেক মানুষ ওই দিকে। না, এটা রাষ্ট্র না। রাষ্ট্র দলের অভ্যন্তরে দল টু দল অনেক বিরোধ থাকবে, কিন্তু রাষ্ট্রের এমন কিছু ইন্টারেস্ট থাকবে যে ব্যাপারে অন্ধভাবে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ একমত। এইটা যখন হয় তখন তাকে রাষ্ট্র বলে। আর এইটা যদি আমরা না করতে পারি তাহলে রাষ্ট্র নয়। আমরা আজ পর্যন্ত এই ব্যাপারে ঐক্যবদ্ধ। বাংলাদেশের জাতীয়তা বাঙালি হবে না, বাংলাদেশের জাতীয়তাবাদ হবে। আমরা ঐক্যবদ্ধ না। কেউ বলি আওয়ামী লীগ সহ সমস্ত বামেরা বলে বাংলাদেশের জাতীয়তার নাম হবে বাঙালি জাতীয়তাবাদ, অথচ বাঙালি জাতীয়তাবাদ মানে হিন্দুত্ববাদ, বাঙালি জাতীয়তাবাদ মানে ভারত তোষণ, বাঙালি জাতীয়তাবাদ মানে মুসলমানকে বাঙালি না বলা। এই বাঙালি জাতীয়তাবাদ মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে না। বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়
যদি জাতীয়তার পরিচয় হয় বাংলাদেশ। হতে পারেন আপনি বাঙালি, একজন চাকমা, একজন মারমা, মোরাং, মুখ, খাসিয়া, গারো, খুমি, খিয়াং, তংসঙ্গা, রাখাইন, যা কিছু, কিন্তু জাতীয়তা বাংলাদেশ। আমরা এই ব্যাপারে ঐক্যবদ্ধ হতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি। এই যে সমস্যা, আজকে দেখুন একজন ব্রিগেডিয়ার জেনারেল, তিনি আয়না ঘরে ছিলেন 8টা বছর। আয়না ঘরে রানিং ব্রিগেডিয়ার জেনারেল, তার সহযোদ্ধারা, তার রানিং মেটরা তাকে আয়না ঘরে রেখেছিল 8টা বছর। এবং 8 বছর পরে তিনি বের হয়েছেন। না বাপের মৃত্যু দেখতে পেরেছেন, না তার মায়ের মৃত্যু দেখতে পেরেছেন, বরং তার মা যখন মারা যাচ্ছে তার 6টা সন্তান বেঁচে রয়েছে, 6টা সন্তান তার মায়ের লাশ দাফন করতে পারে। সেই মানুষটা বের হয়েছে এবং তাকে ওই যমুনা ব্রিজের পাশে ফেলে রাখা হয়েছিল। এবং সেখানে রাত্রে কোথায় যাবেন তিনি, তার কাছে 5,000 টাকা দেওয়া হয়েছে। উনি বললেন আমি কোথায়? বলছে আপনি টাঙ্গাইলে, এখান থেকে একটা বাস আসবে, ঢাকায় চলে যান। তো বলছে টাকা কেন? এই ব্রিগেডিয়ার আপনি বলছেন টাকা কেন? বলছে আপনার হাত খরচ। বলছে এখান থেকে টাঙ্গাইল থেকে ঢাকা যেতে কত টাকা লাগবে এখন আমি জানি না, সেইটা দেবেন, বাকি টাকা আমাকে দেবেন না দয়া করে। এবং তারপরে তিনি বাসে উঠেছেন, বাসের পিছনে বসেছেন, কেউ তাকে চেনে না। কি করবে? হতবিহ্বল। 2টো মাত্র টেলিফোন নাম্বার তার মনে ছিল, একটা হচ্ছে তার প্রিয়তম সহধর্মিনী, আর একটা তার এক আত্মীয়। প্রথমে একজন ব্যক্তির কাছ থেকে ফোন নিয়ে তার সহধর্মিনীকে ফোন দিয়েছেন। হায় দুর্ভাগা, তার সহধর্মিনী গত 1 বছর হলো সে নতুন বিয়ে করেছেন। কি করবে? 8টা বছর জানে না তো সে যে তার স্বামী বেঁচে আছে না মরে গেছে। তারও তো জীবন। উভয় পক্ষ বলেছে না, এভাবে একটা মেয়ের জীবন নষ্ট হতে পারে না। তারা বিয়ে দিয়ে দিয়েছে, তার সন্তান হয়েছে সেখানে। আর ব্রিগেডিয়ার আদমি এই এক কবর থেকে বেরিয়ে ফোন দিয়েছে তার প্রিয়তমার কাছে। শেষ ফোনে তার প্রিয়তমা আরেকজনের বউ, তার হালাল না। বলেন, এক কবর থেকে বেরিয়ে আর এক কবরে, এইরকম একটা মানুষের জীবনের প্রতি আপনার মিনিমাম দরদ হয়নি? সে তার নাগরিক তো সেই দেশে, সে তার দুঃখের কথা বলবে না? সেই দুঃখের কথার মধ্যে একটা জায়গায় বলছে আজ আমাদের জাতীয় সঙ্গীত, যাতে জাতীয় সঙ্গীত আমাকে পরাধীনতার ইঙ্গিত করে। তিনি বলেছেন সত্যি তো, এই সঙ্গীত রচনা করা হয়েছিল 1905 সালে, যখন বঙ্গভঙ্গ করা হচ্ছিল। যখন বঙ্গভঙ্গ করা হচ্ছিল সেই সময় অর্থাৎ রবীন্দ্রনাথ চেয়েছিলেন বাংলা যাতে না ভাগ হয়। আমরাও চাই বাংলা না ভাগ হোক, কিন্তু বৃহৎ বাংলা হতে হবে, যে বাংলা অবশ্যই আমরা যেমন পিন্ডি মুক্ত, ইসলামাবাদ মুক্ত, পাকিস্তান মুক্ত, স্বাধীন, পশ্চিম বাংলাও দিল্লি এবং হিন্দি মুক্ত হবে, দিল্লি এবং হিন্দি মুক্ত হয়ে স্বাধীন হবে। তারপরে অবিভক্ত বাংলার অবশ্যই জাতীয় সঙ্গীত হবে আমার সোনার বাংলাকে তোমায় ভালোবাসি। কিন্তু যতক্ষণ ওই বাংলা স্বাধীন না হচ্ছে ততক্ষণ আমার বাংলা আমি তোমায় ভালোবাসি, তার মানে ওই বাংলার অঙ্গ করতে চান, তার মানে আমার 30 লক্ষ মানুষের রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতাকে আপনি ধুলোয় মিশাতে চান, গোলাপ বানাতে চান। একজন নাগরিক এই কথা বলার অধিকার তার নেই? সঙ্গে সঙ্গে বাংলাদেশের তথাকথিত শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিকরা রিলি করে উঠেছে। আমরা বলছি এই আস্ফলন ভালো না। বিপ্লব হয়েছে, 1 ঘন্টা লেগেছিল ওই গণভবন তছনছ করে দিতে। বেশি বাড়াবাড়ি করবেন না। এই লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, আপনাদের ভিতরে এখনো এই ভারতের গোলাম এজেন্টরা রয়েছে। আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, এই রক্তের যে উত্তাপ, এই উত্তাপে আপনারা কিন্তু পুড়ে ছারখার হয়ে যাবেন। আমরা কোন গোলাম সাংবাদিক, গোলাম লেখক, কবি, শিল্পী, সাহিত্যিকদের এই দেশে দেখতে চাই না। এই রক্ত কখনোই আপনাদেরকে এই আস্ফলন করতে দেবে না। এই দেশ আমাদের সকলের সমান, তাই এই দেশকে যা খুশি তাই করার অধিকার এই তথাকথিত ওই ভারতের দাস লেখক, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিকদের নেই। এই অধিকার আমরা দেইনি। আমরা সময় শেষ বন্ধুগণ, আজকে এতটুকু বলছি, জনগণের দায় হচ্ছে সজাগ দৃষ্টি রাখুন। শুধু ট্রাফিকের দায়িত্ব না, এই জায়গার যানজট পরিষ্কার করা, এ দায় প্রতিটি নাগরিকের। ওই যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, এটা প্রতিহত করা শুধু পুলিশের কাজ নয়, জনগণেরও। তাই জনগণের দায় রয়েছে, সজাগ দৃষ্টি থাকবে। এই বিপ্লব ব্যাহতের সকল ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। আমরা ধারাবাহিকভাবে রেগুলার এখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আগামী দিন আমরা কথা বলবো নদী, বাঁধ, বন্যা, ভারত এবং বাংলাদেশ। নদী, বাঁধ, বন্যা, ভারত, ব্রেক্সিট, বাংলাদেশ।
আমরা এটা নিয়ে আগামীতে ওইটা করবো। আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে বক্তব্য শোনার জন্য